সেই বিভিন্ন চ্যানেলে, রেডিওরও বিভিন্ন চ্যানেল ছিল বা আছেও এখনো, তো তখন আমরা সেই সব চ্যানেলে গল্প করতাম। পরবর্তীকালে অনেক দিনই নানা রকম প্রোগ্রাম করেছি রেডিওতে। ইউনিভার্সিটি লাইফে আমি লিটি ম্যাগাজিন মুভমেন্টের সঙ্গে জড়িয়েছিলাম, সেখানেও লেখাপত্র রেগুলার লিখতাম। সেই টেলিভিশনে আসার পর আর সেগুলো তেমনভাবে হয়নি, কারণ কিংবা মা নিজে হাতে কিনে দিতে পারতো। চিরকাল মায়ের প্রতি খুব নির্ভরশীল ছিলাম, তো সেটা একটা বিরাট লস, বিরাট হারানো। ওটা তো আর কোনো পূরণ হওয়ার কোনো জায়গা নেই, সেটা নিয়েই চলা। এবং ভাই আছে, আমার একটি ভাই আছে, ও চিকিৎসক, ও দেশে থাকে না, অন্য দেশে থাকে, কিন্তু তার সঙ্গে আমাদের বন্ডিং সাংঘাতিক স্ট্রং। হয়তো এটাই কারণ যে দুজনেই অল্প বয়সে মাতৃহারা। তো দিদি ঠিকই, কিন্তু অনেকটা আমার মায়ের ভূমিকা ওর প্রতি আর কি। আর ও তাই, মানে ভাই শুধু ভাই নয়, ভাই, বন্ধু ইত্যাদি। এবার তারপর সংসার জীবন, সবাই আছে, ছেলে আছে, ছেলে বড় হয়েছে, যেমন সবার চলে সেরকমই, আলাদা করে কিছু বলার মতো নেই। সংসার এবং পেশার ব্যালেন্স করতে হয় সব মেয়েকেই, যারা বাইরে কাজ করেন। আমাকেও করতে হয়েছে। ফ্যামিলি সাপোর্টিভ ছিল না বলবো না, নিশ্চয়ই সাপোর্টিভ ছিল, না হলে হয়তো সবাই সাপোর্ট করেছেন টু সাম এক্সটেন্ট। আবার অনেক সময় যে সবটাই সাপোর্ট পেয়েছি তাও নয়, অনেক সময় অনেক ক্রাইসিসও হয়েছে ফ্যামিলিতে, যে হয়তো সেটা নিজেরও ক্রাইসিস, বাচ্চা অসুস্থ, একটা ভাইটাল কাজ আছে, আমি কি করে ব্যালেন্স করবো। তো এইসব মিলে সবারই থাকে, আমারও থেকেছে, আলাদা করে বলার মতো কিছু নেই, এইভাবেই চলছে। আর আমার মনে হয় যে মেয়েরা চাইলে বা কোনো মানুষ চাইলে তিনি ব্যালেন্স করতে পারেন, তার নিজের টেনাসিটির ওপর নির্ভর করে, তিনি কতটা মানসিকভাবে সবল, তার মনের জোর কতটা, তার উপর নির্ভর করে। আর নির্ভর করে তার ফোকাসটা কি। আমি যদি প্রথম দিন থেকে চাইতাম যে আমি শুধু সংসার করব, তাহলে আমি ওর মধ্যেই থাকতাম। কিন্তু ডে ওয়ান থেকে আমি জানতাম যে আমি শুধু সংসার করব না, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। তো সেই কারণেই চেষ্টা করেছি, সেই কারণেই পুরোটা হয়েছে, মানে পেশাও হয়েছে, সংসারও হয়েছে। সুতরাং আর এই দুটোর মধ্যে ভারসাম্যও আছে। তবে আমাদের সংসার তো আর মানে আর অন্য অনেকের মতো সংসার হয় না, খুব সিস্টেমেটিক্যালি সবকিছু পার্টিকুলারলি হয় না। আমরা হয়তো ফ্যামিলি একসঙ্গে বেড়াতে যেতে পারি না, আমার নিজের কাজের চাপে একটা স্যাক্রিফাইস তো আছেই, সেটা ফ্যামিলির তরফেও আছে। আর এভাবেই চলছে। তো ছেলে ছোটবেলায় বায়না করতো না যে আপনাকে কাছে কম পায়? সেটা কাছে যে কম পায় তো এরকম ব্যাপার নয়, লিখতে গেলে বাইরে গিয়ে লিখতে হয় না, বাড়িতে বসেই লেখা যায়। কিন্তু আমি একটা চাকরি করতাম, সেই সময়টা দিতে হতো। এবার অনেক মায়েরা চাকরি করেন, আমার আগের জেনারেশনেও করেছেন, আমার জেনারেশনেও করছেন, এখনকার জেনারেশনেও করছেন। তো সবার বাচ্চাই যদি তার মাকে ওই জায়গাটা না ফিল করে তাহলে মুশকিল। কারণ আমি মনে করি প্রত্যেক বাচ্চাকে ছোট থেকে বোঝানো উচিত মা শুধু ঘরে থাকার জন্য নয়, মার যে চাকরি সেটাকে সম্মান করতে হবে, মাও একটা কাজ করতে জানে। সেই সম্মানবোধটা যদি তৈরি হয় তাহলে অসুবিধা হয় না। কিন্তু আমার ছেলে আমার কাজের ব্যাপারে খুব কনসার্ন, মানে আমার কোনো মিটিং থাকলে, আমার কোনো জরুরি কাজ থাকলে, ওর যদি হাজারো দরকারও থাকে, ও কখনো সেটা বলে না যে তুমি আগে কাজটা করে এসো। তো এইটা হয়েছে ছোটবেলা থেকে মাকে কাজ করতে দেখেছে বলে, এই সম্মান বোধটা তৈরি করে দেওয়া উচিত। তো আপনার মতো লেখালেখির সঙ্গে ছেলে কি যুক্ত? মানে বাবা মার দোষ গুণ তো সন্তানের মধ্যে আসে এই ধরনের? হ্যাঁ, আমার ছেলে লেখে, প্রফেশনালি খুব একটা যে লিখছে তা না, তবে লিখেছে। ও একটা ছবি তৈরি করেছিল খোঁজ বলে, সেটার লেখা ওই, অন্যান্য লেখাও লিখেছে। তবে শুধু লেখে এরকম নয়, অন্যান্য কাজও করে। তো
এটাই ব্যক্তিগত ব্যাপার, এর বেশি ব্যক্তিগত আলোচনার আমার মনে হয় না একটা পরিসর। না না না, আর দরকার নেই। আর যেটা হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলে আলাদা করে এখন আর কিছু নেই। কাজ করছি, কাজ করবো, এটাই ভবিষ্যৎ পরিকল্পনা। ভবিষ্যৎ মানে আমাদের বর্তমানটা অনেকটা সময় আমরা চলে এসেছি, এখন বাকি জীবন কাজ করব, আরো ভালো কাজ করতে চাই। আর মেগা সিরিয়ালে তো যথেষ্ট মানে একটা জায়গা স্থান করে নিয়েছেন, এবার সিনেমার দিকে সিনেমা তো করিনি তা নয়, সিনেমাও করেছি অলরেডি। আমার জীবনে শুরুই হয়েছে সিনেমা দিয়ে। তারপরে এই ধরনের কাজের চাপে খুব একটা সিনেমায় থাকা হয়নি, কনসেপ্ট আর কি। কিন্তু তারপরেও ছবি করেছি, মাটি করেছি, সাজবাতি করেছি, এরকম ছবি সব। এবং আবার সামনেও ছবি আছে, এবছরেই আর একটা ছবি আছে, বছরে একটা করে ছবি করার প্ল্যান আছে। আর তার সঙ্গে এই কাজগুলো করবো, আরো অনেক পড়াশোনা করতে হবে, পড়তে ভালোবাসি। একটা দিনও কাটে না এমন যে যেদিন আমার কোনো বই পড়া হয় না, এরকম আর কি। তো এই প্ল্যান, এগুলোই প্ল্যান। একটু গান শুনতে ভালোবাসি এবং মানসিকভাবে শান্তিতে থাকা, সমাজের প্রতি কিছু দায় দায়িত্ব পালন করা, এইসব। আচ্ছা, আধ্যাত্মিক দিকে কি আপনি ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত? না। মানে স্বামী প্রণবানন্দের একটা না, ছবি না। দেখলাম ওখানে। কি দেখলেন? ওই মা দুর্গার ওখানে স্বামী প্রণবানন্দের মানে ভারত সেবাশ্রম সঙ্গে ফাউন্ডার যিনি। হ্যাঁ, না, আমি ব্যক্তিগতভাবে কোথাও দীক্ষিত নই। আমি খুব একটা দীক্ষাতে বিশ্বাসও করি না। আর আমার যদি দীক্ষার ব্যাপার থাকে সেটা আমার কাজ, আমার বই পড়া, আমার গান শোনা, এগুলোই আমার কাছে দীক্ষা। আর আমার নিজের যথেষ্ট মনের জোর আছে, আমাকে কোথাও আমার মনের জোর বাড়ানোর জন্য কোথাও ডিপেন্ড করতে হয় না, টাচুড। আর আমি এমনিতেই শান্তিটা খুঁজে নিতে পারি, তাই শান্তির জন্য অন্য কোথাও যেতে হয় না। আমি কোনোভাবেই দীক্ষিত নই। আর একটা ব্যাপার চলেই আসে কথা প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনি যৌথ পরিবারের মানুষ। তো সেই জন্যই কি আপনার লেখায় বা মেগা সিরিয়ালগুলোতে বারবার যৌথ পরিবার? নিশ্চয়ই, আমরা যে সময় বড় হয়েছি সেটা যৌথ পরিবারের সময় ছিল। আমাদের পরের জেনারেশন, আমার সন্তানদের জেনারেশন নেই, দেখা যাচ্ছে যে যৌথ পরিবার ভেঙে ছোট পরিবার বা নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে। তো ডেফিনেটলি আমরা ওই পরিবারটা জানি, তাই ওই পরিবারের কথা আসে। এবং ওই পরিবার আজও চাই যে মানুষ যৌথ পরিবারে থাকলে অনেক অসুবিধে হয়তো হয়, কিন্তু সুবিধের পাল্লাটা অনেক ভারী। তো সেটা যদি মানুষ বুঝতে পারে বা কিছু ত্রুটি যদি মানিয়ে নিয়ে যৌথ পরিবারে থাকতে পারে, তাহলে নিজেদের তো বটেই, কারণ নিজের কাছে একটা স্ট্রেংথ ফ্যামিলির থেকে বড় স্ট্রেংথ তো আর কিছু পায় না। আর সন্তানদেরও একটা সুরক্ষা বলয় থাকে। ঠাকুমা, দিদিমা, কাকু, জেঠু, আমরা যেভাবে বড় হয়েছি, তো সেভাবে বড় হওয়াটা ভীষণ বাচ্চার মানসিক স্বাস্থ্যের জন্য খুব দরকার, এটা আমি বলবো। আর এই ম্যাজিক মোমেন্টসকে কোন উচ্চতায় আপনি দেখতে চান, যেটা এখনো পূরণ? ম্যাজিক মোমেন্ট যথেষ্ট উচ্চতাতেই আছে, সেটা আপনারা সবাই জানেন। দেখতে চাওয়ার কিছু নেই, দেখতে চাইতে যাওয়ার আগে বলতে হবে যে আমি যত ভালো কাজ করবো ম্যাজিক মোমেন্টসের তত উন্নত হবে বা তত তার স্ট্রেংথ বাড়বে। তো সেটা ম্যাজিক মোমেন্টসকে দেখতে চাই বললে তো হবে না, আমি নিজেকে দেখতে চাই। আমি নিজে কতটা ভালো কাজ করছি তার রিফ্লেকশন ম্যাজিক মোমেন্টস। আচ্ছা, আপনার সিরিয়ালের হাত ধরে, সিনেমার হাত ধরে অনেক নায়ক নায়িকার জন্ম হয়েছে, তারা অনেকে প্রতিষ্ঠিতও হয়েছে জীবনে, কিন্তু আপনি নিজে কোনোদিন অভিনয় করবেন এই ইচ্ছা হয়? কেন, মানে আমার কাছে যারা যারা ডিরেক্টর, ধরুন ছবিতে বা সিরিয়ালেও, তারা সবাইকে অভিনয় করেন? তা তো করেন না। তাহলে আমাকে অভিনয় করতে হবে কেন? কিন্তু অনেক বড় ডিরেক্টর তো অভিনয় করেন, যারা পারেন তারা করেন, সবারই তো একরকম হবে না দুনিয়াতে। সত্যজিৎ রায় তো কোনোদিন অভিনয় করেননি না, তা অবশ্যই ঠিক। মৃণাল সেনও করেননি, ঋত্বিক ঘটকও করেননি, আমি জানি না যদি করেছেন কিনা। তাহলে অনেকে করেছেন, অনেকে করেননি। কৌশিক গাঙ্গুলি করেছেন, উনি খুব ভালো অভিনেতা, তাই সুতরাং উনি ওটা পারেন। একটা মানুষ কি পারে সেটা তাকেই বুঝতে হয়। আমি অভিনয় করাতে পারি, কিন্তু আমি নিজে অভিনয় করতে চাইও না, আমার সেরকম কোনো প্যাশনও নেই কোনোদিন। আমি ক্যামেরার পেছনেই কাজ করতে চাই এবং
আর লিখতে ভালো লাগে, লিখতে হয়তো খানিকটা লেখাটা আসে, তো সেই লিখি এই আপনি পর্যন্ত। ভালো লাগাটাকে প্রাধান্য দিয়েছেন, তাতেই জীবনে সফল হয়েছেন, এটাই তো? হ্যাঁ, ভালো লাগতো কলেজে পড়াতে, যে খারাপ লাগতো সেটাও নয়, কিন্তু দুটো ভালো লাগা বা 10টা ভালো লাগা তো একসঙ্গে হাঁটা যায় না নিয়ে, তো কোনোটা আপনার কোনোটাকে ভালো কলেজ জীবনের দিতেই হয় প্রতিফলন কি গুরুত্ব। মোহর এক্কা দোক্কাতে আমরা দেখতে পাই? সেটা তো আপনারা বুঝবেন, আপনারা ব্যাখ্যা করবেন। কাজটা আমার আমার করার কথা কাজ, কোনটা কি থেকে এসেছে সেটা দর্শকের বা যারা আপনারা বিশ্লেষণ করছেন তারা বলবেন, আমি তো ওটা ভেবে করিনি। হ্যাঁ, আমি কলেজ এরিয়াটা জানি, কারণ এখানে আমি পড়িয়েছি, আমি কলেজের অ্যাটমসফিয়ার জানি। আমি যে জিনিসটা না জানি সেটা করি না, যেটা জানি সেটাই করি। তো যেটুকু এলাকা আমি জানি আমার পরিচিত, সেই এলাকায় কাজ করেছি। আর একটা জিনিস, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন যে উনি সিনেমার স্ক্রিপ্ট কেমন হয় জানতেন না, কিন্তু ওনার পথের পাঁচালী করতে গিয়ে আমি দেখলাম যে উনি ছবির মতো দৃশ্য বর্ণনা করেছেন। উনি সিনেমাটা জানতেন না, অথচ স্ক্রিপ্টে ছবির মতো দৃশ্য বর্ণনা করেছিলেন। তো এ ধরনের কিছু কি আপনার লেখার মধ্যেও আছে, যেটা আপনি জানেন না অথচ আপনার আমি সিনেমাটা জানি না, এটা তো আমি বলতে পারবো না। স্ক্রিপ্ট কিরকম হয় আমি জানি না, এটা বলতে পারবো না। সুতরাং এই প্রশ্নটা একটু অপ্রাসঙ্গিক এবং অবান্তর প্রশ্ন, কারণ আমি স্ক্রিপ্টটাই করি। তাহলে এইটা আমি কি করে বলবো যে আমি স্ক্রিপ্টটা জানি না? সেটা তো হয় না। সুতরাং আর ম্যাডাম, সৃজনশীল পরিচালনা, এই কথাটার একটু ব্যাখ্যা যদি দেন। সৃজনশীল পরিচালনা মানে ফ্লোরে না গিয়েও অনেক কাজ থাকে, কস্টিউম থাকে, মেকআপ থাকে, একটা এক্সিকিউশন কিভাবে হবে তার একটা গাইডেন্স থাকে, যিনি ডিরেকশন দিচ্ছেন তারও কিছু গাইডেন্স দরকার হয়, ক্যারেক্টার কিভাবে অভিনয় করবে সেই জায়গাটাও এর মধ্যে পড়ে। টোটালিটিতে সবটাই সৃজনশীল পরিচালনা, সৃজনশীলতার বাইরে তো কিছু নেই। তো সুতরাং এটাই সৃজনশীলতা। এগুলো রেগুলার যিনি মনিটরিং করেন তিনি এই কাজটার সঙ্গে জড়িয়ে থাকেন। হ্যাঁ, আর একটা প্রশ্ন আপনাকে, কিছুটা এটা ব্যক্তিগত, সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে গেলে দুজন পার্টনারশিপের মধ্যে অনেক সময় মানে মতবিরোধ হয়। তো সৈগালদার সঙ্গে আপনার কি সেরকম কোনোদিন হয়েছে? মতবিরোধ হলে তো আপনারা দেখতে পেতেন যে আমরা কাজটা করতে পারছি না, স্প্লিট হয়ে গেছি। তাহলে নিশ্চয়ই মতবিরোধ হয়নি, তাই কাজটা চলছে। এটাই উত্তর। আপনি যে দেখতে পাচ্ছেন আপনি চোখে, সেটাই আপনার উত্তর, প্রশ্নের উত্তর। সবসময় মতভেদ হয় এমনও নয়, যদি পারস্পরিক বিশ্বাস থাকে, শ্রদ্ধা থাকে, প্রত্যেকের কাজের প্রতি প্রত্যেকের সম্মান বোধ থাকে, তাহলে কখনো হয় না। আমরা তো এত বছর একসঙ্গে কাজ করছি, 12 বছর 14 বছর তো এখানে, তারও আগে প্রায় 19-20 বছর কাজ করছি। আমি সেটা কি করা যেত? একদিন দুদিনের ব্যাপার নয়। আর সিনেমার ক্ষেত্রে উইন্ডোজের যেমন ধরুন বছরে অনেকগুলো বেলা শুরু বেলা শেষে ওরা যে উচ্চতায় সিনেমাটাকে নিয়ে গেছে, সেরকম কিছু করার প্ল্যান আছে আপনাদের? না, সে তো বলেছি আমি যে বছরে একটা করে ছবি করার প্ল্যান আছে। কারণ মতো কিছু করার কথা তো প্রশ্নটা ওঠে না। প্রত্যেকে তার নিজের মতো, তাদের কমিটমেন্ট, তাদের ফোকাস আলাদা, আমাদের কমিটমেন্ট, আমাদের ফোকাস আলাদা। সুতরাং আমি তার মতো কিছু করবো বা তিনি আমার মতো করবেন, এটা তো প্রশ্ন হতে পারে না। প্রশ্নটা এটাই, আমরা কি করছি? আমরা বছরে একটা সিনেমা করব, কখনো তার বেশিও হতে পারে। তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মীনা সিনেমা তৈরি করে। আমাদের আদর্শ শুধু এরা না, দেশ বিদেশে আরো অনেক পরিচালক আছেন যাদের কাজ দেখেছি, দেখে বড় হয়েছি, এখনো দেখে শিখি, তারা সবাই আমাদের শিক্ষক। এদের কথা মানে শুধু কতগুলো নাম নয়, এরা তো আছেনই। আমার ভারতবর্ষেও আরো অনেকে আছেন বাংলা ছাড়া। বাংলায় তো বাংলার নামগুলো বললামই। তো সুতরাং সবার কাজ দেখে বড় হয়েছি, যাদের কাজ দেখেছি তারাই আমাদের শিক্ষক। আদর্শ তো সবাই মিলে আদর্শ, নিজের পথটা নিজেকে ঠিক করতে হয়। এবার এই এতজন মানুষ থেকে আমার তো একটা নিজস্ব পথ তৈরি হবে, তাই না? আমি তো কাউকে কপি করে কাজ করবো না। সুতরাং সেটাই আমার নিজের পথ। ফাইনালি আমি কি দিচ্ছি ছবিকে, সেটা দর্শকরা বলবেন যে আদৌ ওটা আমার নিজের পথ না অন্য কারোর পথ ধার করা, সেটা দর্শকদের। দর্শকরা কি চাইছেন সেটা বোঝেন কি করে টিআরপি দেখে? মানে কিসের টিআরপি? সিনেমা বলছেন না, মেগা সিরিয়াল বলছি। আবার এত বছর কাজ করছি, দর্শকের পালসটা বুঝতে পারবো না, বোঝারই তো কথা।
তো দর্শকদের জন্য কোনো পুজো স্পেশাল মেসেজ আছে আপনার? দর্শকদের জন্য একটাই মেসেজ, চিরকাল একই রকম মেসেজ দিয়ে এসেছি, আজও সেটাই বলবো। দর্শকরা প্রশ্রয় দিয়েছেন বলেই আমরা কাজগুলো করতে পারি, তারা দেখেন বলেই আমাদের এই যে আজকে আপনি ইন্টারভিউ করতে এসেছেন, সে তার পেছনে দর্শকদেরই অবদান। তারা দেখেছেন, তারা ভালোবেসেছেন, তাদের জন্য আমাদের সবকিছু হয়েছে, যেটুকু যা হয়েছে, যতটুকু হয়েছে। সুতরাং চিরকাল তাদের কাছ থেকে এই প্রশ্রয়টা চাইব, তাদের দাবি দেওয়া, তাদের ইচ্ছে অনিচ্ছে যদি কখনো জানার সুযোগ পাই, সেটা জানতে পারলে আরো ভালো করে কাজ করতে পারবো, এইটুকু। ঠিক আছে ম্যাডাম, আজকের মতো অনেক আপনাকে পুজোর শুভেচ্ছা রইল। আপনাদেরও শুভেচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, আবার ভবিষ্যতে আপনার সেই বক্তব্য নিয়ে পাবো জানি।